হ্যালো, আমার নাম রনি নাথ। আপনাদের সবাইকে থিঙ্ক লাইক হিউম্যান চ্যানেলে স্বাগতম। সোশ্যাল মিডিয়ায় আমরা এই মুহূর্তে সবাই কি দেখছি, বাংলাদেশের কি পরিস্থিতি। পুরো পৃথিবীর বোধহয় এখন চোখ বাংলাদেশের দিকে, কারণ কদিন আগে বাংলাদেশের যে এক্স প্রাইম মিনিস্টার অর্থাৎ শেখ হাসিনা, তিনি পদত্যাগ করে ইন্ডিয়ায় চলে এসেছেন। তাহলে বাংলাদেশের পরিস্থিতি এখন কী? দিকে দিকে আমরা বাংলাদেশে কি দেখছি? হিন্দুদের ওপর চরম অত্যাচার, তাদের মন্দির ভাঙা হচ্ছে, হিন্দুদের বাড়ি লুটপাট করা হচ্ছে, তাদের সম্পত্তি ধ্বংস করা হচ্ছে, হিন্দু মহিলাদের সাথে নানা রকম খারাপ আচরণ করা হচ্ছে। এছাড়া যে আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনার যে রাজনৈতিক দল, সেই দলের নেতাদের বাড়িঘরদোর, তাদের পরিবারের ওপর আক্রমণ হচ্ছে এবং অসংখ্য নিপীড়িত পীড়িত বাংলাদেশি কিন্তু এখন ভারতের বর্ডার দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করার চেষ্টা করছে। এটা নিয়েও আপনারা ভিডিও দেখছেন। আমি আজকের ভিডিওয়ে আলোচনা করব যে বাংলাদেশের এই যে একটা বিশাল বড় পট পরিবর্তন হয়েছে, এই যে পরিস্থিতি হয়েছে, এই পরিস্থিতির পেছনে দায়ী কী? শুধু কি ছাত্র আন্দোলন? আমি বাংলাদেশ সম্পর্কিত এর আগের ভিডিও আপনাদের সবাইকে বলেছিলাম যে বাংলাদেশের এই যে পট পরিবর্তন বা একটা সরকারের পড়ে যাওয়া, এর পেছনে কিন্তু শুধুমাত্র একটা ছাত্র আন্দোলন বা কোটা আন্দোলন দায়ী নয়। ভালো করে লক্ষ্য করে দেখবেন, আমি সেখানে বলেছিলাম যে বিভিন্ন বিদেশি শক্তি এর পেছনে মদত দিয়েছে বা বড় বড় রাঘব বোয়ালদের এর পেছনে একটা বিশাল বড় সাপোর্ট আছে। আমি আজকের ভিডিও আলোচনা করব যে বাংলাদেশের এই পরিস্থিতির পেছনে একটা কত বড় ষড়যন্ত্র দায়ী। আমি তাই সবাইকে রিকোয়েস্ট করব এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং কাইন্ডলি ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে আমি যে কথাগুলো আলোচনা করব তার প্রত্যেকটা ফ্যাক্ট আমি আপনাদের সামনে তুলে ধরবো, তাই ভিডিওটা ধৈর্য ধরে সবাই দেখুন। বাংলাদেশে একটা সরকার পড়ে যাওয়া, এর পেছনে একটা বিশাল বড় ভূমিকা আছে আমেরিকার। হ্যাঁ, আপনারা ঠিক শুনেছেন, আমেরিকা। আমি একটা কথা বলি, পৃথিবীতে অনেকগুলো দেশে সিভিল ওয়ার হয়েছে। আমি কয়েকটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, যেমন ইরান, ইরাক বা সিরিয়া। এই সমস্ত দেশে কিন্তু সিভিল ওয়ার হয়েছে। এগুলো কিন্তু সব মিডল ইস্ট কান্ট্রি। এবং দেখবেন এই প্রত্যেকটা দেশে যে সিভিল ওয়ার হয়েছে, এদের বর্তমান পরিস্থিতি কি? একদম শেষ। সেখানকার মানুষদের অবস্থা একদম খারাপ। তারা বাঁচার জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান কিছুই পাচ্ছে না। সেখানে হয়তো বিভিন্ন কারণে সিভিল ওয়ার হয়েছে এবং আপনি যদি সেই সিভিল ওয়ারগুলোর ডেপথে চলে যান, আপনি দেখবেন সেখানে আমেরিকার পররাষ্ট্রনীতির একটা বড় মদত আছে। অর্থাৎ আমেরিকা বিভিন্ন সময় বিভিন্ন দেশে সিভিল ওয়ার তৈরি করেছে শুধুমাত্র নিজের স্বার্থসিদ্ধি করার জন্য। এই যে সমস্ত দেশে সিভিল ওয়ার হয়েছে না, সিভিল ওয়ারগুলোর কারণ ছিল মিডল ইস্টে বিভিন্ন জায়গা থেকে একটা প্রাকৃতিক সম্পদ তেল আসছিল। তো সেই তেল যে উঠছিল, সেই তেলের যে একটা বড় বাজার, তার ওপরে আমেরিকা নিজের পাওয়ার সবসময় চেয়েছে। সেখানকার যে আঞ্চলিক বিভিন্ন রকম দল যারা একে অপরের বিরোধিতা, তাদের পেছন থেকে ফান্ডেড করে, টাকা দিয়ে, মদত দিয়ে একে অপরের মধ্যে একটা খারাপ পরিস্থিতি তৈরি করেছে বা যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে, যাতে আমেরিকার ফায়দাটা সেখানে হয়। এই যে আজকে আফগানিস্তানে তালিবানি শাসন চলছে, এই যে তালিবানি গোষ্ঠী বা একাধিক টেরোরিস্ট গোষ্ঠী আছে, যে গোষ্ঠীগুলোকে ফান্ড করেছে কে জানেন? আমেরিকা, সিআইএ, সেন্ট্রাল ইনভেস্টিগেশন এজেন্সি। এবার আমি বলি, তাহলে আমেরিকা বাংলাদেশের সাথে কীভাবে যুক্ত? দেখুন, আমেরিকা এমন একটা দেশ, যে দেশের ওপরে কোনো দেশ কখনো সেভাবে আক্রমণ করেনি বা যে দেশে কখনো মারাত্মক পরিমাণ সিভিল ওয়ার হয়নি। সেটা প্রথম বিশ্বযুদ্ধ হোক বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ, খেয়াল করে দেখুন ইতিহাসের পাতা থেকে আমেরিকার ক্ষতি কতটা হয়েছে। কিন্তু আমেরিকা অন্য দেশের ক্ষতি কতটা করেছে। আমেরিকা একটা বিরাট বড় পাওয়ার। আপনারা সবাই জানেন যে পৃথিবীতে সবথেকে বেশি যেটা নিয়ে ব্যবসা বাণিজ্য হয় তার নাম হচ্ছে ইউএস ডলার। আমেরিকা এই ডলারের ডমিনেন্স পুরো পৃথিবীর মার্কেটে সারা জীবন রাখতে চায়। অর্থাৎ আমেরিকা একে তো একটা ইকোনমিক্যাল সবথেকে বেস্ট কান্ট্রি, সে সারা জীবন এই জায়গাটা রাখতে চায়। আমেরিকা পৃথিবীর যে প্রান্তে তার ফায়দা বুঝবে, সেখানে সে যাওয়ার চেষ্টা করবে। আমি আমেরিকা সম্পর্কে এতগুলো কথা বললাম, আমেরিকার সাথে বাংলাদেশের লিঙ্ক কী? হ্যাঁ, লিঙ্ক আছে। আমি ফ্যাক্ট নিয়েই কথা বলবো। বাংলাদেশ এমন একটা জায়গায় অবস্থান করছে, বাংলাদেশের লোকেশনটা না খুব ভালো। একটু ডিটেলস আমি আলোচনা করার চেষ্টা করি। দেখুন, পৃথিবীতে ইউরোপিয়ান অনেক কান্ট্রি যারা আমেরিকার পক্ষে চলে। মিডল ইস্ট কান্ট্রিতে অলরেডি আমেরিকা সমস্যা বাঁধিয়ে রেখেছে, যাতে সেখানকার মানুষজন একে অপরের সঙ্গে যুদ্ধ করে আর আমেরিকা পেছন থেকে ফান্ডেড করে, নিজের ফায়দাটা বোঝে। এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় আমেরিকার কিন্তু সেনার বেস আছে। তো এখন আমেরিকার চোখটা পড়েছে এই নর্থ এশিয়ান কান্ট্রিগুলোর দিকে। আমেরিকার সাথে রাশিয়ার একটা বরাবরই শত্রুতা, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন
আমেরিকার বিপক্ষে বরাবর চলেছে, অর্থাৎ খানিকটা শক্তি যেটা দিয়ে আমেরিকা বিভিন্ন দেশের ওপর ডমিনেন্স করার চেষ্টা করেছে, সেই একই শক্তির অধিকারী কিন্তু সোভিয়েত ইউনিয়ন। তো আমেরিকা এবং রাশিয়া পরস্পর বিরোধী। আপনারা সবাই এটা জানেন যে রাশিয়া ইউক্রেন ওয়ারের সময় আমেরিকা একাধিক স্যাংশন লাগিয়েছে রাশিয়ার ওপরে, কিন্তু রাশিয়া একটা শক্তিশালী দেশ, স্যাংশন হওয়া সত্ত্বেও রাশিয়া কিন্তু স্টেবল নিজের জায়গা রাখতে পেরেছে। আমেরিকার আরেকটা বড় শত্রুর নাম হচ্ছে চায়না। চায়নার ডমিনেন্সও কিন্তু ধীরে ধীরে পৃথিবীর ওপরে বাড়ছে। আপনি খেয়াল করে দেখুন, চায়না সবথেকে বড় পৃথিবীর মধ্যে এক্সপোর্টার, তার জিনিস ছাড়া বিভিন্ন দেশ চলতেই পারে না, ইন্ডিয়া তো পারেই না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই দুটো দেশের উপরে কন্ট্রোল করার জন্য একমাত্র একটা দেশ আছে যে এই মুহূর্তে উপরে উঠছে, যে এই মুহূর্তে পৃথিবীর কাছে একটা বিরাট বড় মুখ হয়ে আসছে, তার নাম হচ্ছে ইন্ডিয়া। তো ইন্ডিয়াকে দিয়ে চায়নাকে ডমিনেন্স করার একটা চেষ্টা কিন্তু আমেরিকা সব সময় করছে, কারণ আমেরিকা চায় না কোনো না কোনোভাবে অন্য কোনো দেশ সেই সুপার পাওয়ারে চলে যাক যেখানে আমেরিকা বসে আছে। এই কারণে চায়নার বিপক্ষে ইন্ডিয়াকে দাঁড় করাতে চাইছে আমেরিকা। তবে এটা ভাববেন না যে আমেরিকা ইন্ডিয়ার ভালো চায় না, ভালো চায় না। আমেরিকা শুধুমাত্র চায়নার বিপক্ষে ইন্ডিয়াকে দাঁড় করাতে চায়, যে কারণে ইন্ডিয়ার সঙ্গে সামনে একটা ভালো সম্পর্ক রাখার চেষ্টা করছে। কিন্তু পেছনে কি করে, পাকিস্তানের আইএসআইকে ফান্ডিং করে, যাতে আইএসআই ইন্ডিয়ার সাথে সবসময় কাশ্মীর ইস্যু নিয়ে একটা ঝামেলা লাগিয়ে রাখতে পারে, যাতে ইন্ডিয়ার টেনশন কোনোদিনও না কমে। তো আমেরিকা এটাই করে, সামনে ভালো সম্পর্ক, পেছনে তারই ক্ষতি করবে, কারণ আমেরিকা শুধুমাত্র ফায়দা বোঝে। এবার আমি পরিষ্কার করে আসি বাংলাদেশের স্ট্র্যাটেজিক লোকেশন নিয়ে আমি কেন কথা বললাম। আমরা সবাই জানি যে আমাদের ভারতবর্ষের যে নর্থ ইস্টার্ন যে স্টেটগুলো, নাগাল্যান্ড, ত্রিপুরা, মেঘালয়, এই যে স্টেটগুলো আছে, এই স্টেটগুলোতে একটা হিউজ পরিমাণ পার্সেন্ট অফ মানুষ কিন্তু খ্রিস্টান ধর্মের মানুষ। এবং এই স্টেটগুলোর সাথে ইন্ডিয়া একটা যোগাযোগ করার জন্য কি করেছিল কদিন আগে, অর্থাৎ নরেন্দ্র মোদী শেখ হাসিনা বাংলাদেশের এক্স প্রাইম মিনিস্টার, তার সাথে একটা ডিল করেছিল। কি ডিল? যে কলকাতা থেকে একটা ডাইরেক্ট রেলপথ নিয়ে যাওয়া হবে নর্থ ইস্টার্ন স্টেটগুলোতে, যাতে ইন্ডিয়ার সেই নর্থ ইস্টার্ন স্টেটগুলোর সাথে একটা ট্রেডিং সম্পর্ক ভালো হয় এবং সেই রেলপথটা বাংলাদেশও ব্যবহার করতে পারবে। তো এই পারমিশনটা বা এই চুক্তিতে হাসিনা সরকার কিন্তু রাজি হয়ে যায়। আপনি খেয়াল করে দেখুন, এই আন্দোলনকারী যারা আছে, এই আন্দোলনকারীরা কিন্তু এই রেলপথটাও চায় না। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাদের এই কথাগুলো কিন্তু ভাইরাল হয়েছে বিভিন্ন ভিডিওতে। তারা এই রেলপথটা চায় না, তারা চায় না ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্কটা ভালো থাকুক। এবার দেখুন, ইন্ডিয়া তার স্টেটগুলোর সাথে রেলপথের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা তো করবে। তো ঘুরে শিলিগুড়ির ওপর দিয়ে না গিয়ে যদি বাংলাদেশের ওপর দিয়ে ডাইরেক্ট যাওয়া যায়, সেই স্টেটগুলো আস্তে আস্তে ডেভেলপড হতে পারে অন্য স্টেটের মতো। ইন্ডিয়া তার স্টেট অবশ্যই ডেভেলপ করার চেষ্টা করবে, ইন্ডিয়া সেটাই করেছে। এই নর্থ ইস্টার্ন স্টেটগুলোতে একটা ইলিগাল বিজনেস খুব ভালো চলে, মায়ানমার লাগোয়া, বাংলাদেশ লাগোয়া। কী বিজনেস? সেটা হচ্ছে আফিম, অর্থাৎ ড্রাগস। হ্যাঁ, ড্রাগস ইলিগাল, এর স্মাগলিং করাও ইলিগাল, এটার ব্যবসা করাও ইলিগাল। কিন্তু ড্রাগস ইলিগাল হলেও প্রফিট প্রচুর, যে কারণে কিন্তু চায়না এবং আমেরিকার এই স্মাগলিং বিজনেসের ওপরে একটা বিরাট বড় চোখ আছে। এবং তার সাথে যেহেতু এখানকার লোকজন খ্রিস্টান, তাই আমেরিকা বারবার চেষ্টা করে যে এই জায়গায় বাংলাদেশের কিছু অংশ, মায়ানমারের কিছু অংশ এবং ইন্ডিয়ার এই সমস্ত স্টেট জুড়ে একটা নতুন খ্রিস্টান কান্ট্রি যাতে তৈরি হয়, যে কান্ট্রিতে আমেরিকা তার নিজের পাপেট গভর্নমেন্ট তৈরি করতে পারবে। এটা একটা মারাত্মক বড় প্ল্যান কিন্তু আমেরিকার, এবং এই প্ল্যানটার পক্ষে কিন্তু খানিকটা চায়নাও আছে। চায়না আমেরিকার সঙ্গে এগ্রি করে না, কিন্তু চায়নাও চায় এই জায়গার উপর কন্ট্রোল করা, পাওয়ারের সাথে মানি। আমেরিকার আরেকটা বড় ফায়দা হচ্ছে মালাক্কা স্ট্রেট। হ্যাঁ, আমি দেখানোর চেষ্টা করছি মালাক্কা স্ট্রেট কোথায় অবস্থিত। মালাক্কা স্ট্রেট ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার মাঝখানে যে সমুদ্রপথ, সেটাকে বলা হয় মালাক্কা স্ট্রেট। তো মালাক্কা স্ট্রেটের প্রতি কেন এত আমেরিকার ইন্টারেস্ট? কারণ ম্যাক্সিমাম অর্থাৎ পৃথিবীর 60% ট্রেড এই মালাক্কা স্ট্রেট দিয়ে হয়। তো এই মালাক্কা স্ট্রেটটা যদি কোনোভাবে আমেরিকা এখানে কন্ট্রোল নিতে পারে, তাহলে বুঝতেই পারছেন পয়সা ঢুকবে আমেরিকার ঘরে, আমেরিকা আরও পাওয়ারফুল হবে। তো এই স্ট্রেটের ওপরে আমেরিকার কিন্তু একটা বিরাট নজর, যে কারণে এই স্ট্রেটের কাছাকাছি একটা দ্বীপ আছে যার লোকেশনটা খুব ভালো। সেই দ্বীপটার নাম হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ, যে দ্বীপটা বাংলাদেশের মধ্যে পড়ে। দ্বীপটা কিন্তু মায়ানমার এবং বাংলাদেশের কাছে, এবং যে দ্বীপটা কিন্তু আন্দামান সাগরে অবস্থিত। তাই আমেরিকা এই দ্বীপটা কেনার চেষ্টা বহুবার করেছে। এই দ্বীপে কিন্তু একটা মিলিটারি বেস আমেরিকা তৈরি করতে চায়, যে কারণে বারবার হাসিনা গভর্নমেন্টকে আমেরিকা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ এই দ্বীপে একটা আমেরিকান মিলিটারি বেস তৈরি করার পারমিশন দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত
হাসিনা সরকার তার এই কথায় কোনোদিনও রাজি হয়নি, অর্থাৎ আমেরিকার এই প্রস্তাব বারবার ফিরিয়ে দিয়েছে। এবং এই কথা কিন্তু হাসিনা নিজে প্রেস কনফারেন্স করে সবাইকে জানিয়েওছেন যে আমেরিকার প্রস্তাব এরকম ছিল, কিন্তু সেই প্রস্তাবে তিনি রাজি হননি। আমেরিকার কি প্ল্যান, যে মালাক্কা স্ট্রেট পাওয়ার জন্য সেন্ট মার্টিন দ্বীপে একটা মিলিটারি বেস তৈরি করা, সেটাতেও কিন্তু কোনোভাবে বাংলাদেশ সরকার রাজি হয়নি। এবং বাংলাদেশ সরকারকে তিনি এই প্রস্তাবও দিয়েছিলেন যে কিছু ইন্ডিয়ার স্টেট, মায়ানমারের কিছু অংশ এবং বাংলাদেশের কিছু অংশ নিয়ে একটা নতুন খ্রিস্টান দেশ গঠন করা হবে, সেই প্রস্তাবেও কিন্তু বাংলাদেশ সরকার রাজি হয়নি। কোনোদিনই কোনো সরকার রাজি হবে না যে আমার দেশের কোনো অংশ কেড়ে নতুন দেশ তৈরি হবে, কিন্তু আমেরিকা এটা চায়। তাহলে বুঝতেই পারছেন যে কিভাবে শেখ হাসিনা এবং তার সরকার আমেরিকার বিপক্ষে চলে গেছিল। যে মালাক্কা স্টেটের প্রতিও কিন্তু চায়নার একটা বিরাট নজর, এবং মালাক্কা স্টেটটা যেহেতু চায়না এবং ইন্ডিয়ার খুব কাছাকাছি, তাহলে বলা যায় না যে ভবিষ্যতে গিয়ে চায়না এই স্টেটটার দখল নিতে পারে বা ভবিষ্যতে গিয়ে ইন্ডিয়া ওই স্টেটটার দখল নিতে পারে। আমেরিকা সেটা কোনোভাবেই চায় না। তাই আমেরিকার ইন্টারেস্ট কেন এই মালাক্কা স্ট্রেট বা সেন্ট মার্টিন দ্বীপে বা বাংলাদেশ, এটা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। অর্থাৎ আমেরিকার যে স্বার্থ, সেই স্বার্থে ঘা দিচ্ছে কে? শেখ হাসিনা বা তার সরকার। আমেরিকার মতো কোনো দেশের ইন্টারেস্টে আপনি যদি বাধা হয়ে দাঁড়ান, তাহলে আমেরিকা কি চুপ করে বসে থাকবে? না, বসে থাকবে না, সে তার স্টেপ নেবে। 2024 সালে যে ইলেকশন হয়েছিল, অর্থাৎ বাংলাদেশে যে ইলেকশন হয়েছিল, সেই ইলেকশনকে আনফেয়ার ঘোষণা করেছিল কে? আমেরিকা। আমেরিকা এটা বলেছিল যে এই ইলেকশনে শেখ হাসিনা রিগিং করে জিতেছে, ইলেকশনটা ঠিকঠাক ডেমোক্রেটিক পদ্ধতিতে হয়নি। এই কারণের জন্য আমেরিকা বাংলাদেশের উপরে কিছু স্যাংশন এনেছিল, যে তার ভিসা আমেরিকায় গ্রহণ করা হবে না, এই জাতীয় কিছু স্যাংশন কিন্তু আমেরিকা বাংলাদেশের উপরে করেছিল। এছাড়াও বাংলাদেশের একজন প্রাক্তন জেনারেল আছেন, তার নাম ছিল আজিজ আহমেদ। তার উপরেও আমেরিকা কিন্তু একটা করাপশানের কেস এনে তার উপরে স্যাংশন এনেছে। করাপশানের কেসটা কী ছিল? তিনি নাকি বাংলাদেশের যে সমস্ত ডেমোক্রেটিক দলগুলো আছে বা ডেমোক্রেটিক যে ইনস্টিটিউশনগুলো আছে তাদের ক্ষতি করার চেষ্টা করেছিলেন, যে কারণেও কিন্তু তার উপরেও একটা স্যাংশন এনেছিল কে? আমেরিকা। বুঝতেই পারছেন বাংলাদেশি সরকারকে দুর্বল করার জন্য আমেরিকা এই স্টেপগুলো কিন্তু অলরেডি নিয়েছেন। এবং আমেরিকা এই স্যাংশন তখন ঘোষণা করেছিলেন যখন অলরেডি শেখ হাসিনা একটা বিশেষ কারণে আমেরিকায় গেছিলেন। আমেরিকায় যখন শেখ হাসিনা আছেন, তখন আমেরিকা এই স্যাংশনগুলো বাংলাদেশের উপরে চাপায়, যাতে এই ন্যারেটিভ তৈরি করা যায় যে একটা সরকার, তার প্রধানমন্ত্রী যখন অন্য দেশে গেছে, সেই দেশ সেই বাংলাদেশের বিরুদ্ধে স্যাংশন তৈরি করছে। তার মানে নিশ্চয়ই সেই দেশ পররাষ্ট্রনীতিতে অনেক পিছিয়ে গেছে, অর্থাৎ বাংলাদেশি সরকার বা শেখ হাসিনার সরকার পররাষ্ট্রনীতিতে ব্যর্থ। এটা প্রমাণ করার জন্য আমেরিকা কিন্তু ঠিক সেই মুমেন্টেই বাংলাদেশের উপর এই স্যাংশনটা আনে। আমি সবাইকে সরল বাংলা ভাষায় বোঝানোর চেষ্টা করছি, আমেরিকার প্ল্যানটা একটু কাইন্ডলি ধৈর্য ধরে বোঝার চেষ্টা করুন। 2024 সালে মে মাসের মধ্যে আমেরিকার বড় বড় ডিপ্লোম্যাট, অনেক ডিপ্লোম্যাট আছে যারা বিভিন্ন কারণে বাংলাদেশে এসেছেন। সেই সমস্ত ডিপ্লোম্যাট বাংলাদেশে এসেছিলেন এই কারণে যাতে তারা ভেতরে বিএনপি, অর্থাৎ যারা বাংলাদেশের সেই সময়ের বিরোধী রাজনৈতিক দল, এবং জামায়াতে ইসলামী, যে দলটাকে অলরেডি বাংলাদেশের কোর্ট ব্যান করে রেখেছে, সেই সমস্ত দলের নেতাদের সাথে বিভিন্ন রকম বৈঠক করছিলেন। এই সমস্ত রাজনৈতিক দলের নেতাদেরকে আমেরিকা পয়সা দিয়ে কেনার চেষ্টা করছে। স্বাভাবিক কথা। কিসের দ্বারা? সিআইএর দ্বারা। সিআইএর থেকে আইএসআই, অর্থাৎ পাকিস্তানের আইএসআই, আর পাকিস্তানের আইএসআই থেকে সেই টাকা চলে আসবে এই সমস্ত নেতাদের ঘরে। দেখুন, আমেরিকা কোনো জায়গায় যখন প্রবলেম তৈরি করে, তখন আমেরিকা বরাবরই কারোর ঘাড়ে বন্দুক রেখে চালানোর চেষ্টা করে, নিজের নাম সেখানে ডাইরেক্টলি লিঙ্ক করে না। যে কারণে আমেরিকা কিন্তু এই টাকাগুলো ফান্ডিং করেছে আইএসআইয়ের দ্বারা। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বিএনপি এবং জামায়াতে ইসলামী, এই দুটো দলই কিন্তু এক প্রকার কট্টর মুসলিম ধর্মপন্থী দল। জামায়াতে ইসলামী একটা কট্টর মুসলিমপন্থী দল, যারা চায় বাংলাদেশটা সম্পূর্ণ একটা মুসলিম কান্ট্রি হোক এবং বাংলাদেশের শরিয়তি আইন চালু হোক। এরা কিন্তু কোনোভাবে রাষ্ট্রবাদী কোনো আইনের পক্ষে না। এরা বরাবরই কিন্তু বাংলাদেশটা পাকিস্তানের থেকে যে আলাদা হয়েছে সেটাও তারা চায়নি। তারা চেয়েছিল বাংলাদেশটা বরাবরই পাকিস্তানের মধ্যে থাক। সেম আইডিওলজি মানে বিএনপি, অর্থাৎ যার প্রধান ছিল বেগম খালেদা জিয়া। তো এই দুটো দল বাংলাদেশের যে সরকার পড়ে গেল আওয়ামী লীগ, তার বিপক্ষে ছিল। তো এই বিরোধী দলকে ফান্ডেড করতো কে? আমেরিকা। বুঝতে পারছেন লিঙ্কটা কোথায় কোথায় হয়েছে? বিএনপি এবং জামায়াতে ইসলামীর নেতারা অবশ্যই কিন্তু পাকিস্তানের সাথে একটা ভালো সম্পর্ক রাখত। তাদের সাথে কিন্তু আইএসআইয়ের বিভিন্ন এজেন্টদের যোগাযোগ আছে। তো
তো সেই পাকিস্তান মেন্টালিটি মেনটেন করে কারা? জামায়াতে ইসলামী। আর এই জামায়াতে ইসলামী এবং বিএনপিকে ফান্ডিং দিচ্ছে কারা? আমেরিকা বাই আইএসআই। লিঙ্কটা এইভাবে জড়িত। এছাড়াও যে বিশ্ববিদ্যালয়গুলো থেকে এই আন্দোলন ছড়িয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, এরকম অসংখ্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই আন্দোলনে ডাইরেক্টলি যোগদান করেছে। এবং এটা দেখা গেছে যে এই সমস্ত বিশ্ববিদ্যালয়ের যারা প্রফেসর, তারা অনেকেই কিন্তু এই একইভাবে ফান্ডেড, জামায়াতে ইসলামীর দ্বারা ফান্ডেড, যাতে তারা ডিরেক্টলি ছাত্রছাত্রীদেরকে এই আন্দোলন করার জন্য বারবার করে ইন্সপায়ার করতে পারে। কারণ যখনই কোনো জায়গায় আন্দোলন হবে, সেটা যদি ছাত্র আন্দোলন বা ছাত্রী আন্দোলন তৈরি হয়, তাহলে সেই আন্দোলনের ওপরে অতটা বেশি সরকার স্টেপ নিতে পারবে না। তাহলে উদ্দেশ্য ছিল একটা সরকারকে ফেলে দেওয়া। ভালো করে সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলো খেয়াল করে দেখুন, ছাত্রছাত্রীরা কোটা আন্দোলন বা ছাত্র আন্দোলন নামে আন্দোলনটা শুরু করলেও তাদের যে পরবর্তী স্লোগান, সেটা কি হয়ে উঠেছিল? হাসিনা হটাও, অর্থাৎ হাসিনা সরকারকে ফেলে দাও। অর্থাৎ যে আন্দোলনটা শুধু ছিল একটা কোটা সংস্কার আন্দোলন, সেটা হঠাৎ করে একটা দেশ বিরোধী, একটা সরকার বিরোধী আন্দোলন হয়ে গেল। কি করে পসিবল? পসিবল এইভাবে, যেটা আমি আপনাদের সামনে এতক্ষণ আলোচনা করলাম। কোনো দেশের মধ্যে যদি একটা সিভিল ওয়ার তৈরি করতে হয়, তাহলে সেই দেশের যে ইউথ, অর্থাৎ ইয়ং জেনারেশন, সবার আগে সেই ইয়ং জেনারেশনকে টার্গেট করতে হয়। আমেরিকা এটা খুব ভালো করে জানতো। তাই আমেরিকা ভায়া আইএসআই হয়ে, ভায়া এই সমস্ত বিরোধী দল হয়ে, সেই সমস্ত স্টুডেন্টদের, ইউনিভার্সিটির প্রফেসরদের কাছে পৌঁছে গেছিল, যাতে প্রফেসররা ইউনিভার্সিটিতে বিভিন্ন প্রকার লেকচার দিয়ে তাদের এই আন্দোলন করার জন্য অনুপ্রেরণা দিতে পারে, যাতে এই আন্দোলনটা শুরু হয় ছাত্র আন্দোলন নিয়ে, এবং পরবর্তীকালে সেই আন্দোলনের পেছন থেকে আসল উদ্দেশ্যটা চরিতার্থ করা যায়। এটাই কিন্তু আমেরিকার মূল প্ল্যানিং ছিল, এবং আমেরিকা কিন্তু সেই প্ল্যানিংয়ে সাকসেসফুল। আপনি অবাক হয়ে যাবেন, আমেরিকার একজন বাংলাদেশি অ্যাম্বাসাডার, যার নাম পিটার হাগস, এই পিটার হাগস ব্যক্তি বাংলাদেশের আমেরিকান অ্যাম্বাসি থেকে 25শে জুলাই তিনি হঠাৎ করে বাংলাদেশ ছেড়ে আমেরিকায় চলে আসেন। কেন চলে আসেন? তিনি কি বুঝেছিলেন? ঠিক তার 10 দিন পরে বাংলাদেশের সরকারের পতন হয়, অর্থাৎ 5ই আগস্ট। তার মানে এই যে আমেরিকান অ্যাম্বাসির যে সমস্ত লোকজন, বা আমেরিকান বিভিন্ন ডিপ্লোম্যাট, বা জামায়াতে ইসলামী বলুন, বা বিএনপির নেতারা, বা আইএসআইয়ের একগুচ্ছ এজেন্ট, এবং আমেরিকার সিআইএ, এই সবাই মিলে তৈরি করেছে বাংলাদেশের ছাত্র আন্দোলনের নামে সরকার ফেলে দেওয়ার একটা মারাত্মক বড় চক্রান্ত, যে চক্রান্তে কিন্তু অলরেডি আমেরিকা সাকসেসফুল। এই মুহূর্তে বাংলাদেশে আমরা একজনের নাম শুনতে পাচ্ছি, যার নাম মোহাম্মদ ইউনুস। মোহাম্মদ ইউনুস এমন একজন ব্যক্তি, এই ব্যক্তি আমেরিকার থেকে নোবেল পিস পুরস্কার পেয়েছেন। নোবেল পিস পুরস্কার কাকে দেওয়া হয়েছে? মোহাম্মদ ইউনুসকে। কারণ তিনি শান্তির কথা বলেন, তিনি ডেমোক্রেটিক কান্ট্রি চান। ঠিক আছে, তো এই মোহাম্মদ ইউনুস এখন কিন্তু বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার, তার প্রধান হতে যাচ্ছেন, বা অ্যাকচুয়াল তিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তাহলে মোহাম্মদ ইউনুসকে সাপোর্ট করেছিল কে? আমেরিকা। কেন সাপোর্ট করেছিল? কারণ তিনি শেখ হাসিনার বিরুদ্ধে ছিলেন। শেখ হাসিনাকে ফেলে দেওয়ার ইচ্ছাই তো ছিল আমেরিকার। এরকম সরকার আমেরিকা চাইতোই না যে শেখ হাসিনা নিজের মতো ডিসিশন নিক, বাংলাদেশে ধীরে ধীরে ডেভেলপমেন্ট ঘটুক। আপনারা কিন্তু অস্বীকার করতে পারবেন না, শেখ হাসিনার সময় বাংলাদেশের অনেক ডেভেলপমেন্ট হয়েছে। বাংলাদেশের ইকোনমিক্যাল পাওয়ার, বাংলাদেশের সামরিক শক্তি অনেক উন্নত হয়েছে। একটু গুগল করে দেখে নিন। সেই শেখ হাসিনা সরকার যেহেতু আমেরিকার পক্ষে চলতো না, সে ভারতবর্ষের সঙ্গে একটা লিঙ্ক রেখে চলতো, যে কারণে কিন্তু আমেরিকা সেই সরকার ফেলে দিতে চাইতো। তাই সরকার ফেলে দিতে গেলে তার বিরুদ্ধে কাউকে তো দাঁড় করাতে হবে। সেই মুখটা কিন্তু অবশ্যই আমেরিকা আগে থেকেই ঠিক করে রেখেছিল, মোহাম্মদ ইউনুস। আর সেই মোহাম্মদ ইউনুসে কিন্তু বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। আপনারা বুঝতে পারছেন আমেরিকার কি মারাত্মক ষড়যন্ত্র। এবার আমি বাংলাদেশি ভাই বোনেদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যে দেশে সিভিল ওয়ার হয়েছে, সেই সিভিল ওয়ার হওয়ার পেছনে আমেরিকা বা আমেরিকার মতো বাইরের দেশ যুক্ত। সেই দেশগুলোর বর্তমান অবস্থা কি একবার ভালো করে গিয়ে দেখুন। আপনারা যারা আজকে এত বড় আন্দোলন করে বাংলাদেশের স্বাধীনতা আনলেন, সত্যি কি এনেছেন না আনেননি? আমি সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভিডিও দেখেছি যেখানে আন্দোলনকারী অনেক ছাত্রছাত্রী যারা ভিডিও করে এই কথাটা বলছে যে আমরা এই আন্দোলন চাইনি, এরকম লুটতরাজ আন্দোলন চাইনি, আমরা শুধু একটা সংস্কার চেয়েছিলাম, একটা কোটা সংরক্ষণ সংস্কার। নিজেদের কত বড় বোকাচোদা বাইঞ্চোদ স্টুডেন্ট আমি এখন সেইটা আমার নিজের কাছে মনে হচ্ছে আমি যে কত বড়, আমি কাদের জন্য আন্দোলন করলাম, আমরা এই আন্দোলন কাদের জন্য করলাম, কাদের জন্য আন্দোলন করছি আমরা। আর দেশে কি হচ্ছে এখন, এগুলা দেশে কি হচ্ছে, এগুলা
আমরা আন্দোলন করছি, আমাদের দাবির জন্য আন্দোলন করছি। আমরা কোনো বাইঞ্চোদ মার্কা লোকজনের জন্য আমরা আন্দোলন করতে নামিনি। রাস্তায় যেগুলো ভাঙচুর হচ্ছে, যেগুলো আমাদের সম্পদ নষ্ট হচ্ছে, এগুলো কারা করতেছে? এগুলো তৃতীয় পক্ষের লোকজন করছে। এরা সুবিধাবাদী, এরা সুবিধা নিচ্ছে। আমাদের সাথে আমাদের ছাত্ররা যারা আছে, আমাদের সাথে আমার বন্ধু বান্ধব অন্যান্য যারা আছে, তারা সবাইকে আমি অনুরোধ করতেছি, 2 হাত জোড়ে অনুরোধ করতেছি, তোমরা যেখানে আসো সেইখান থেকে এটা প্রোটেক্ট করো। আমরা এরকম স্বাধীনতা চাইনি, এইরকম স্বাধীনতার গোষ্ঠী মারি আমি। এরকম পরিণতি কিন্তু তারা চায়নি। তাহলে বুঝতে পারছেন ছাত্রদেরকে দিয়ে তার পেছন থেকে কি বন্দুক চালানো হয়েছে। বাংলাদেশে এমন একটা সরকার গঠন হবে যে সরকারটা কট্টর মুসলিম পরিপন্থী, যারা পাকিস্তানের আইডিওলজির দ্বারা অবশ্যই মারাত্মকভাবে প্রভাবিত। ফলে বাংলাদেশে কোনো সংখ্যালঘু বাঁচা ডিফিকাল্ট হয়ে যাবে এর পরবর্তীকালে। এবং এমন একটা সরকার বাংলাদেশে তৈরি হতে যাচ্ছে যে সরকারটা কিন্তু পরোক্ষভাবে আমেরিকার পাপেট, অর্থাৎ আমেরিকা যা চাইবে সেই সরকার সেই অনুযায়ী কাজ করবে। আমেরিকার দ্বারা এই সরকারের বিভিন্নভাবে ফান্ডেড হবে। ভবিষ্যতে আমেরিকা কিন্তু এই সেন্ট মার্টিন দ্বীপে তাদের সামরিক বেস তৈরি করার পারমিশনও পেয়ে যাবে। এবং তৈরি করার পারমিশন যদি পেয়ে যায় তাহলে আমেরিকা হয়তো মালাক্কা স্ট্রেটটাও কন্ট্রোল করার চেষ্টা করবে, যেখান থেকে তারা ভারতবর্ষকে ডমিনেট করতে পারবে, যেখান থেকে তারা কিন্তু চীনকেও ডমিনেট করার চেষ্টা করবে। এবং তার সাথে আমেরিকার যে একটা বিশাল স্বপ্ন, বাংলাদেশ, ভারতবর্ষের নর্থ ইস্টার্ন কিছু স্টেট এবং মায়ানমারের একটা অংশ নিয়ে একটা বিশাল বড় খ্রিস্টান দেশ তৈরি করবে ভবিষ্যতে, কিন্তু সেই চালও আমেরিকা চালবে। এটা আপনারা সবাই মাথায় রাখুন। এটা কিন্তু ইন্ডিয়ার কাছেও একটা বিরাট বড় থ্রেট। ইন্ডিয়াকেও কিন্তু চারিদিক থেকে প্রায় ঘিরে ফেলা হয়েছে। একদিকে পাকিস্তানের আইএসআই কিন্তু আমেরিকার সিআই দ্বারা ফান্ডেড, এবং পাকিস্তান কিন্তু সম্পূর্ণভাবে চীনের কথায় ওঠে আর বসে। 2 নম্বর দেশ বাংলাদেশ, সেখানে এমন একটা সরকার গঠন হচ্ছে যে সরকারটা সম্পূর্ণ আমেরিকান পাপেট। বুঝতে পারছেন, দুদিক থেকে ঘিরে ফেলা হলো। এবার আমি যদি ওপরে উঠি, নেপাল, অলরেডি নেপাল চায়নার কোলে গিয়ে বসে আছে। তার মানে কি, চায়নার কথায় উঠবে এবং বসবে। এবং তার সঙ্গে সঙ্গে নিচের দিকে আমি যদি চলে আসি, শ্রীলঙ্কা, সেটাও কিন্তু চায়নার কন্ট্রোলে চলে এসছে। তার সঙ্গে সঙ্গে মলদ্বীপসও কিন্তু চায়নার কন্ট্রোলে। এবং ভবিষ্যতে গিয়ে সেন্ট মার্টিন দ্বীপের দ্বারা হয়তো বঙ্গোপসাগর বা মালাক্কা স্ট্রেটে আমেরিকান একটা বিশাল বড় কন্ট্রোল চলে আসবে। অর্থাৎ চারিদিক থেকে ইন্ডিয়াকে ঘিরে ফেলা হয়েছে। যে ইন্ডিয়া আস্তে আস্তে ওপরে উঠছে, যেহেতু ইন্ডিয়া ভবিষ্যতে একটা বিশ্বগুরু হতে পারে, তাই ইন্ডিয়াকে ডমিনেন্স করার জন্য কিন্তু এত প্রচেষ্টা। তবে একটা পয়েন্ট হলো, আমেরিকা আর চায়না দুজনই হয়তো ইন্ডিয়াকে ঘিরে ধরার চেষ্টা করছে, কিন্তু চায়নার সাথে আমেরিকার সম্পর্ক খুব একটা ভালো না। আর ইন্ডিয়ার সবথেকে বড় প্লাস পয়েন্ট, ইন্ডিয়ার সাথে রাশিয়ার সম্পর্ক খুব ভালো। তাই ইন্ডিয়ার কোনো খারাপ পরিস্থিতিতে অবশ্যই ভবিষ্যতে রাশিয়া এসে ইন্ডিয়ার পাশে দাঁড়াবে। এটাও কিন্তু আমেরিকার কাছে একটা বিরাট বড় মাথা ব্যথার কারণ। অতএব ঘিরে ফেললেও ইন্ডিয়ার এখন অনেক বেশি পাওয়ার আছে, যে পাওয়ারের দ্বারা ইন্ডিয়া প্রায় এই সমস্ত বিষয়কে ডমিনেট করতে পারবে। কিন্তু একটা পুরো দেশের সরকারকে কীভাবে ফেলে দেওয়া হলো, এর পেছনে আমেরিকা যে কত বড় ষড়যন্ত্র করেছিল, আশা করি এই বিষয়টা আমি আপনাদের সামনে পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করেছি এবং আপনারা হয়তো বুঝতে পেরেছেন। আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটাকে সবার কাছে কাইন্ডলি একটু শেয়ার করুন। এর পরবর্তীতে আমি বাংলাদেশ নিয়ে আরও একটা ভিডিও করে বোঝাবো যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিটা কী, অ্যাকচুয়ালি বাংলাদেশে এই মুমেন্টে কী চলছে। এবং আমি রিকোয়েস্ট করব আপনাদের সবার কাছে ভিডিওটাকে সবার সাথে কাইন্ডলি শেয়ার করুন। আমি চাই এই বিষয়টা, এই যে আমেরিকার পররাষ্ট্র নীতি বাংলাদেশের জন্য কতটা ক্ষতিকর হলো এবং ভবিষ্যতে ভারতের কাছেও একটা কত বড় থ্রেট, এটা প্রত্যেকটা বাংলাদেশি, প্রত্যেকটা ভারতবাসী যাতে জানতে পারে। আমি রিকোয়েস্ট করব কাইন্ডলি আপনারা ভিডিওটাকে সবার কাছে শেয়ার করুন। এবং যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কাইন্ডলি রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইবে আমার অনেক উপকার হবে। আমি খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে আসছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের খেয়াল রাখুন। ধন্যবাদ।